হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএস এডুকেয়ার। আজকে আমরা আধুনিক ভারতে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইঙ্গ শিখ যুদ্ধ বা ইংরেজদের পাঞ্জাব জয়, এটাও বলা যায়। এর আগের ক্লাসে আমরা রঞ্জিত সিং সম্পর্কে পড়েছি এবং রঞ্জিত সিংয়ের রাজত্বকালে কিন্তু ইংরেজদের মোটামুটি পাঞ্জাবে দখল বা রঞ্জিত সিংয়ের যে একটা অখণ্ড পাঞ্জাব গঠনের যে স্বপ্ন ছিল সেটা যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তা সত্ত্বেও রঞ্জিত সিংয়ের ব্যক্তিগত দক্ষতা দ্বারা ইংরেজরা সেরকমভাবে কিন্তু পাঞ্জাবকে পুরোপুরি গ্রাস করতে সফল হয়নি, কিন্তু তার পরবর্তীকালে সিচুয়েশন কীরকমভাবে পাল্টাতে শুরু করে এবং শিখদের আমরা প্রথম থেকেই জানি যে যেখান থেকে শিখ গুরুদের আবির্ভাব হয়েছে তারপর থেকেই কিন্তু তাদের হাত ধরেই কিন্তু মোটামুটি শিখ বাহিনী কিন্তু একটা রাজনৈতিক জায়গায়, বিশেষ করে খালসা বাহিনী তৈরি হওয়ার পর থেকে রাজনীতিক দিক থেকে বা ঐক্যবদ্ধতার দিক থেকে, শক্তির বৃদ্ধির দিক থেকে কিন্তু তাদের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। এটা কিন্তু আমরা দেখেছি এবং ক্রমে সেই জায়গা থেকে কিভাবে কিন্তু তারা যে পুরোপুরি সেই পাঞ্জাব অংশ বা শিখরা পুরোপুরি যে ইংরেজের হাতে পরাস্ত হয় সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই যেটা দেখবো যে এই যে ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল তার প্রেক্ষাপট কী। আমরা জানি যে রঞ্জিত সিং ছিলেন একজন দক্ষ বিচক্ষণশালী ব্যক্তি, কিন্তু তিনি তার কোনো সেরকম কিন্তু যোগ্য উত্তরাধিকারী কিন্তু তিনি রেখে যেতে পারেননি। তো তার মৃত্যুর পরই তার যে পুত্র ছিল সে ছিল নিতান্তই অপদার্থ এবং আফিমের নেশাগ্রস্ত। তো তার নাম ছিল খড়গ সিং এবং তিনি কিন্তু তার পরবর্তীকালে সিংহাসনে বসেন এবং তার দুর্বলতার সুযোগে তাকে পদচ্যুত করে তার পুত্র নয়নাল সিং 1840 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন এবং সিংহাসন দখল করার কিছুদিন পরেই কিন্তু এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই অবস্থায় সিংহাসনের উত্তরাধিকার নিয়ে রঞ্জিত সিংয়ের অন্যান্য যারা ছেলে ছিল তাদের মধ্যে কিন্তু একটা তীব্র বিবাদ বাধে এবং শেষ পর্যন্ত খালসা বাহিনীর দুই নায়ক যারা ছিলেন লাল সিং এবং তেজ সিং, তারা রঞ্জিত সিংয়ের নাবালক পুত্র যিনি ছিলেন দলীপ সিং তাকে কিন্তু সিংহাসনে বসান এবং তাকে সামনে সিংহাসনে বসিয়ে মূলত এই খালসা বাহিনীর দুই নেতা অর্থাৎ লাল সিং এবং তেজ সিংই কিন্তু পুরোপুরি ক্ষমতা যেটা ছিল তারা তাদের হস্তগত করেন এবং দলীপ সিংয়ের গার্জিয়ান হিসেবে কিন্তু রাজমাতা ঝিন্দানকে দলীপ সিংয়ের অভিভাবক নিযুক্ত করা হয়। অর্থাৎ তারাই সামনে ছিল দলীপ সিং এবং তার গার্জিয়ান হিসেবে রাজমাতা ঝিন্দান, কিন্তু মূল ক্ষমতা কিন্তু প্রধানত লাল সিং এবং তেজ সিংয়ের হাতেই কিন্তু চলে গিয়েছিল। এই দোকানের প্রেক্ষাপট, হঠাৎ করে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হলো কেন বা ইঙ্গ শিখ যুদ্ধ হলোই কেন? আমরা আগেই দেখেছি রঞ্জিত সিংয়ের সময় থেকেই কিন্তু ইংরেজরা মোটামুটি পাঞ্জাবের দিকে একটা আগ্রাসন নীতি শুরু করেছিলেন, কিন্তু সেটা রঞ্জিত সিংয়ের বিচক্ষণতা এবং দক্ষতার জন্য কিন্তু সেটা পেরে উঠতে পারেনি। বা যেহেতু রঞ্জিত সিংয়ের পরবর্তীকালে তার উত্তরাধিকারীরা সেরকমভাবে কেউ যোগ্য ছিলেন না এবং একটা ফাঁকা জায়গা রয়েছে এবং যেখানে ইংরেজরা বা পুরো ভারতবর্ষেই এক এক করে নিজেদের ক্ষমতা বিস্তার করতে রয়েছে, সেখানে পাঞ্জাব একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেটা হচ্ছে কি পশ্চিম এশিয়া মধ্য এশিয়ার সঙ্গে যে যোগাযোগের যে বাণিজ্যিক ভিত্তির একটা মূল যে জায়গা বা কেন্দ্রবিন্দু ছিল কিন্তু পাঞ্জাব। তাহলে সেই পাঞ্জাবকে হস্তগত করা কিন্তু ইংরেজদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেই হিসেবেই কিন্তু তারা এখানে আসে। তো এই হিসেবে তাদের সুযোগ করে দিয়েছিল শিখ রাজ্যের দুর্বল। এই সময় কি হয় যে খালসা বাহিনীতে রাজনীতিতে অংশগ্রহণ করলে কি হচ্ছে, একদিকে রঞ্জিত সিংয়ের অপর পুত্রদের মধ্যে একটা উত্তরাধিকার বিবাদ চলছে, প্লাস খালসা বাহিনীরা এর মধ্যে অংশগ্রহণ করছে। এর ফলে কি হচ্ছে, পাঞ্জাবের রাজনীতি আস্তে আস্তে কিন্তু আরও জটিল হয়ে উঠছে। এই দরবারের যে ক্ষমতার লড়াই তাতে কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত শিখ নেতৃবৃন্দ খালসা বাহিনী যে একটা সব জায়গায় খালসা বাহিনীর যে অর্থাৎ লাল সিং এবং তেজ সিংয়ের যে একটা আধিপত্য সেটা কিন্তু শিখরা মেনে নিতে পারেনি এবং সেই জন্যই তারা কিন্তু রাজমাতা ঝিন্দান এবং তাদের ইংরেজ আক্রমণে
প্ররোচনা দিতে থাকেন। তো রাজমাতা ঝিন্দানকে বলতে থাকে যে এই সময় থেকে, এই সিচুয়েশান থেকে তাদের একমাত্র মুক্তি কিন্তু ইংরেজরাই দিতে পারে। এবং এটা যে পাঞ্জাবের ক্ষেত্রে হচ্ছে তা না, আমরা এর আগেও দেখেছি এমনভাবে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছিল যে ভারতের যেখানে ইংরেজরা খুব সহজেই কিন্তু সেই সুযোগ নিতে পেরেছিল। এবং ইংরেজরা ঠিক রাজনৈতিক জটিলতার সুযোগে ভারতীয় রাজাদের সামনে নিজেদের এমনভাবে রিপ্রেজেন্ট করেছিল যে তাদের থেকে শুভানুকাঙ্ক্ষী যেন আর কেউ নেই, এবং তারাই তাদের এই জটিলতা থেকে একমাত্র মুক্তি দিতে পারে। ঠিক একই সিচুয়েশন কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে তৈরি হওয়াতেও কিন্তু ইংরেজরা, অর্থাৎ পাঞ্জাবের শিখ নেতারা কিন্তু ইংরেজদের শরণাপন্ন হওয়ার একটা জন্য তৈরি হচ্ছিল, এবং অপরদিকে ইংরেজরাও কিন্তু এই একই সুযোগ খুঁজছিল। 1840 এবং 43 খ্রিস্টাব্দে তৎকালীন যিনি গভর্নর ছিলেন জেনারেল অকল্যান্ড এবং এলেমরা পাঞ্জাব দখল সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করেছিলেন। অকল্যান্ডের মন্তব্য যেটা ছিল যে পাঞ্জাব জয়ের জন্য কোম্পানির সেনাবাহিনী এবং কর্মচারীরা অধীর হয়ে উঠেছে, এবং এলেমরার মতে পাঞ্জাব অধিকার কিন্তু আসন্ন ছিল। ঠিক এইরকমই পরিস্থিতিতে লর্ড হার্ডিঞ্জ শতদ্রু নদীর পূর্ব তীরস্থ যে দুর্গগুলো ছিল সেগুলো ইংরেজ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করে। কারণ আমরা অমৃতসরের সন্ধি দেখেছি যে পশ্চিম তীরস্থগুলো কী ছিল, রঞ্জিত সিংয়ের অধীনে, কিন্তু পূর্ব তীরস্থগুলো স্বাধীন ভারতীয় যারা রাজা ছিল তারা রঞ্জিত সিংয়ের অধীনে যেতে চাননি, তাহলে তারা স্বাধীনভাবে ছিল, এবং তার মধ্যে বেশিরভাগটাই তারা ইংরেজদের আধিপত্য নিয়েছিল। তাহলে ইংরেজরা সেই সব দুর্গগুলোতে কিন্তু তাদের সৈন্য ক্রমশ বৃদ্ধি করতে থাকেন, এবং সেখানে তাদের নিয়মিত কুচকাওয়াজ শুরু হয়। শতদ্রু নদীর ওপর সেতু নির্মাণ শুরু হয়। শতদ্রু নদীটা কী ছিল, পূর্ব তীরস্থ এবং পশ্চিম তীরস্থ রাজ্যগুলির মধ্যে একটা বাধা বা একটা লাইন হিসেবে, একটা সীমান্ত রেখা হিসেবে কাজ করছিল। কিন্তু যখন এই নদীর ওপরে ব্রিজ তৈরি হচ্ছিল, তাহলে সেই বাধাটা বা সেই সীমান্তটা খুব সহজে অতিক্রম করা যেত, এবং মুলতানের সীমান্তে একদল ইংরেজ সৈন্যের আগমন ঘটে। ইংরেজদের এইসব কার্যকলাপে কিন্তু শিখরা একরকম শঙ্কিত হয়ে ওঠে। এছাড়াও কি লাহোরের দরবারে অবস্থিত ইংরেজ রেসিডেন্ট মেজর ব্রডফুটের আচরণ ক্রমশ ঔদ্ধত্যপূর্ণ হয়ে ওঠে। তারা শিখদের সঙ্গে বিভিন্ন অপমানজনক ব্যবহার করতে শুরু করে। সিচুয়েশন এরকম সংকটপূর্ণ হলে রাজমাতা ঝিন্দান খালসা বাহিনীকে কিন্তু ইংরেজ আক্রমণে প্রণোদিত করে থাকেন। একসময় আমরা যেটা দেখছিলাম যে রাজমাতা ঝিন্দানকে যতই ইংরেজদের কাছে সাহায্য নেওয়ার কথা বলা হলো, রাজমাতা ঝিন্দান কিন্তু ছিলেন যথেষ্ট স্বাধীনতাপ্রেমী। তিনি কিন্তু ইংরেজদের কখনো শরণাপন্ন হওয়ার পক্ষে ছিলেন না। তো যখন তিনি দেখছিলেন যে আস্তে আস্তে ইংরেজদের আচরণ তাদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ হচ্ছে বা বিরোধী হয়ে উঠছে, তখন কিন্তু তিনি শিখদের, অর্থাৎ তার অধীনে যেসব শিখ নেতারা ছিলেন তাদের তিনি প্ররোচিত করতে থাকেন, যাতে তারা ইংরেজদের এগেনস্টে স্টেপ নিতে শুরু করেন। 1845 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর শিখ বাহিনী শতদ্রু নদী অতিক্রম করে ব্রিটিশ রাজ্য আক্রমণ করলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মুতকি, ফিরোজ শাহ, আলিওয়াল এবং সেবরাও এই 4টে যুদ্ধ হয়েছিল, এবং এর মধ্যে মুতকি এবং ফিরোজ শাহ 1845 এবং আলিওয়াল এবং সেবরাওয়ের যুদ্ধ 1846 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে যথার্থ বীরত্বের সঙ্গে তেজ সিং এবং লাল সিং বিশ্বাসঘাতকতা করেছিল। ঠিক আমরা বাংলার ক্ষেত্রে যেরকম মির্জাফর দেখেছিলাম, তাদের শিখ নেতারা, অর্থাৎ এই দুজন শিখ নেতা ছাড়া খালসা বাহিনী তারা নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। যখন এটা হলো না, তখন তারা স্বাভাবিকভাবে ইংরেজদের শরণাপন্ন হয়েছিল, এবং ইংরেজরা যেটা প্রথম থেকেই করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটাই তারা কাজে লাগিয়েছিল। তো তেজ সিং এবং লাল সিংয়ের বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। এবং এর আগেও আমরা যেটা দেখেছি যে একটা যুদ্ধ হলো মানে, এবং সেটা ইংরেজদের লাভ হলো বা ক্ষতি হলো, তারা কিন্তু এক একটা সন্ধিতে আসবে। লাভ হলে তারা সন্ধি এমনভাবে করবে সেখানেও তাদের লাভ থাকে, আর যদি তাদের যুদ্ধে জয়ী হয় তাহলে তারা সন্ধি এমনভাবে করবে যেখানে দেশীয় রাজাদের কাছ থেকে যতটা পরিমাণ সম্ভব তারা ক্ষমতা কুক্ষিগত করে নিতে পারে। তো এরপরেই হয়েছিল 1846 খ্রিস্টাব্দে লাহোরের সন্ধি। লাহোরের সন্ধিতে কী হয়েছিল, ইংরেজ বাহিনী লাহোর দখল করলে শিখরা অপমানজনক
লাহোরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল, যেটা হয়েছিল 1846 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। এর শর্তগুলো কী ছিল? বিপাশা এবং শতদ্রু নদীর মধ্যবর্তী যেটা দোয়াব ছিল জালান্ধার এবং শতদ্রু নদীর দক্ষিণের সমস্ত ভূভাগ কিন্তু ইংরেজদের হস্তগত হয়েছিল। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1.5 কোটি টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় কাশ্মীরও ইংরেজদের ছেড়ে দিতে শিখরা বাধ্য হন। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1.5 কোটি টাকা চাওয়া হয়েছিল। 1.5 কোটি টাকা তখন যেহেতু শিখদের কাছে ছিল না, সেহেতু শিখদের অধীনস্থ কাশ্মীর তাদের ইংরেজদের ছেড়ে দিতে হয়েছিল। শিখ সৈন্যের সংখ্যা ক্রমশ ইংরেজদের আদেশে হ্রাস করতে বলা হয় এবং লাহোরে পার্মানেন্টলি একজন ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। এরপরে 16ই ডিসেম্বর শিখদের সঙ্গে ইংরেজদের আরেকটি সন্ধি হয়েছিল, যেটাকে বলা হয় ভাইরোয়ালেস সন্ধি। এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে ব্রিটিশ রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীনে 8 জন শিখ নেতাকে নিয়ে গঠিত একটি পর্ষদ হবে এবং সেই পর্ষদের হাতে শিখ রাজ্যের শাসনভার অর্পণ করা হবে। লাহোরে একদল সেনা রাখারও ব্যবস্থা করা হয়েছিল এবং এই ভারওয়ালের সন্ধি কিন্তু মূলত দ্বিতীয় ইঙ্গো শিখ যে যুদ্ধ ছিল তার প্রেক্ষাপট নির্ণয় করেছিল। স্বাধীনতা প্রিয় শিখদের পক্ষে কখনোই লাহোর এবং ভারওয়ালের সন্ধি মেনে নেওয়া সম্ভব হয়নি। লাহোরের ইংরেজ সেনাদলদের উপস্থিতি, ব্রিটিশ রেসিডেন্ট তৎকালীন যিনি নিযুক্ত হয়েছিলেন হেনরি লরেন্স, তার প্রচণ্ড ঔদ্ধত্যপূর্ণ আচরণ, শিখ তাদের প্রতি তার অপমানজনক ব্যবহার, এগুলো কিন্তু ক্রমশই শিখদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি করেছিল। এছাড়াও রাজমাতা ঝিন্দানকে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে চুনার দর্গে নির্বাসিত করা হয়েছিল। অর্থাৎ রাজমাতা ঝিন্দান যে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ করার জন্য শিখ নেতাদের দিয়েছিলেন, এর শাস্তিস্বরূপ কিন্তু রাজমাতা ঝিন্দানকে চুনার দুর্গে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল এবং এর ফলে শিখ নেতাদের মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভও তৈরি হয়েছিল। ঠিক এই সিচুয়েশনে তৎকালীন মুলতানের শাসনকর্তা মূল রাজকেও কিন্তু পদচ্যুত করা হয় এবং তার বদলে সেখানে মান সিংকে বসানো হয়। এর আগে আমরা দেখে দিয়েছি রঞ্জিত সিংয়ের সময় থেকেই মুলতানের সঙ্গে কিন্তু পাঞ্জাবের একটা কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেটাই কিন্তু পরবর্তীকালে আরও দৃঢ় হতে থাকে এবং মুলতান দুর্গের বাইরে 2 জন ইংরেজ কর্মচারী নিহত হন। বলা হয় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে মূলরাজ জড়িত যেহেতু ছিলেন, সেহেতু বিদ্রোহী মূলরাজকে দমনের জন্য শের সিংকে প্রেরণ করা হয় কিন্তু তিনিও কিন্তু এই বিদ্রোহী দলে যোগ দেন। এছাড়াও এই সময় কি হয় যে হাজারা যিনি শাসনকর্তা ছিলেন ছত্তর সিং, তিনিও কিন্তু এই সময় বিদ্রোহ ঘোষণা করেন। এই সমস্ত ঘটনার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু সমগ্র পাঞ্জাবে, অর্থাৎ শুধু যে একটা পার্টিকুলার ঘটনা নয়, এতগুলো মুলতান, তারপরে হচ্ছে ছত্তর সিংয়ের বিদ্রোহ যেটা হাজারায় ছিল, রাজমাতা ঝিন্দানকে নির্বাসন দেওয়া চুনার দুর্গে, ব্রিটিশ রেসিডেন্টের একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই সমস্ত বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছিল, তার ফলে কিন্তু সমগ্র পাঞ্জাবে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু একটা বিরোধ গড়ে ওঠে বা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। পেশোয়ার ফিরে পাওয়ার আশায় তৎকালীন আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ শিখদের পক্ষে যোগদান করেন। তিনি 1849 খ্রিস্টাব্দে কিন্তু চিনওয়ালার যুদ্ধে শিখরা জয়যুক্ত হয় এবং ফেব্রুয়ারি মাসে গুজরাটের যুদ্ধেও কিন্তু তারা সম্পূর্ণ পরাজিত হয়। অর্থাৎ প্রথম যুদ্ধ যেটা ছিল চিনওয়ালার যুদ্ধ, সেটা হয়েছিল 1850 খ্রিস্টাব্দের জানুয়ারিতে, সেখানে শিখরা জয়ী হয়েছিল। কিন্তু পরবর্তী যুদ্ধ যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল গুজরাটের যুদ্ধে, শিখরা পুরোপুরি পরাজিত হয়েছিল এবং তার ফলে 1849 খ্রিস্টাব্দের মার্চ মাসে ডালহৌসি এক ঘোষণাপত্র মারফত পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং এর ফলে কি হয়েছিল? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত তো হয়ে গেল, বা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল মানে তার ফলাফল তো কিছু না কিছু হবেই এবং তার ফলাফল হিসেবে কী দেখা দিয়েছিল যে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। রঞ্জিত সিংয়ের প্রতিষ্ঠিত যে শিখ রাজ্য, তার পতন ঘটেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন আফগানিস্তানের সীমানা পর্যন্ত প্রসারিত হয়েছিল। কেন আফগানিস্তান পর্যন্ত প্রসারিত হয়েছিল? কারণ যেহেতু আফগানিস্তানের আমির যেহেতু এর সঙ্গে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, তাহলে তিনিও পরাজিত হয়েছিলেন, তাহলে একেবারে এক ধাক্কায় আফগানিস্তান পর্যন্ত
এগিয়েছিল এবং এই আফগানিস্তান পর্যন্ত এগোনো, এবং এর আগেও আমরা বলেছি যে এখানে এর মধ্যে থেকে কিন্তু ইঙ্গো আফগান যুদ্ধের ভিত্তি কিন্তু শুরু হয়েছিল। এরপরে আমরা ইঙ্গো আফগান যুদ্ধ যখন পড়বো সেগুলো কিন্তু দেখব। দলীপ সিংকে সিংহাসনচ্যুত করা হয় এবং ইংরেজদের বৃত্তিভোগী হয় লন্ডনের নিবাসীরা। দলীপ সিং কী ছিলেন, তিনি ছোট ছিলেন, তাকে পেনশনার করে তাকে লন্ডনে সেখানে তাকে পার্মানেন্টলি পাঠিয়ে দেওয়া হয় এবং খালসা বাহিনী চিরতরে ভেঙে দেওয়া হয়। এই যে বিদ্রোহের অজুহাতে দলীপ সিংয়ের পদচ্যুতি, ইংরেজদের পাঞ্জাব অধিকার, এই কোনো দিক থেকেই কিন্তু কোনো রকমভাবে সমর্থনযোগ্য নয়। কারণ এক্ষেত্রেও কিন্তু অনেক রকম জিনিস দেখা যায়, যে অনেকে এটা বলেন যে না, এটা শিখদের দুর্বলতার কারণে হয়। বিভিন্ন রকম মতবাদ কিন্তু এর মধ্যে দেখা যায়। প্রধানত অনেকেই বলেন যে মূলরাজের বিদ্রোহ এবং তার উদ্ভূত পরিস্থিতির জন্য দলীপ সিং কোনোভাবে দায়ী ছিলেন না। তাহলে পাঞ্জাব প্রশাসনের সকল দায়িত্ব ইংরেজি রেসিডেন্টের ওপর ন্যস্ত ছিল। তাহলে দলীপ সিংকে কেন নির্বাসন দেওয়া হলো, বা এই পরিস্থিতির জন্য ব্রিটিশরা পুরোপুরি দায়ী ছিল। অপরপক্ষে ব্রিটিশ ঐতিহাসিকরা কোনোভাবে এটা মেনে নিতে রাজি নন, তারা বলেন যে এর জন্য দলীপ সিং ছিল। তো এই যে পার্টটা, অর্থাৎ ইঙ্গো শিখ যুদ্ধের যে পুরো পার্টটা, সেটা কিন্তু খুবই বিতর্কিত। অর্থাৎ ভারতীয় ঐতিহাসিকদের দিক থেকে তারা ভারতীয় মতামত প্রকাশ করেছেন এবং ব্রিটিশ ঐতিহাসিকদের দিক থেকে তারা ব্রিটিশদের দায়ী করেছেন। যেমন ধরো, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের জন্য ডালহৌসি পুরোপুরি কিন্তু শিখদের দায়িত্ব করেছিলেন, কিন্তু অপরদিকে জেমস মিল, ক্যানিংহাম প্রমুখ ঐতিহাসিক যারা ব্রিটিশ ঐতিহাসিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই যুদ্ধের জন্য মূলত কোম্পানির আগ্রাসী নীতিকেই দায়ী করেছিলেন। তাই সব ব্রিটিশ ঐতিহাসিকরা যে ভারতীয়দের দায়ী করেছিলেন এরকম কিন্তু নয়। আবার চট্টারের মতে পাঞ্জাব জয়ের ক্ষেত্রে ডালহৌসির নীতি ছিল নীতি বর্জিত এবং অযৌক্তিক। বেলের মতে পাঞ্জাব দখল ছিল চরম বিশ্বাসঘাতকতা। অর্থাৎ পুরোপুরি সব দিক যদি বিচার করা যায় তাহলে বলা যায় যে এই ইঙ্গো শিখ যুদ্ধের ফলে যে পাঞ্জাব জয় হয়েছিল, তাহলে পাঞ্জাব জয়ের ফলে দেখা যায় যে মূলত কোম্পানি সাম্রাজ্য বিস্তারের সীমা আফগানিস্তানকে স্পর্শ করেছিল এবং এর ফলে কোম্পানি আফগান সমস্যার সম্মুখীন হয় এবং পাঞ্জাব দখল না করলে আফগানিস্তান দিয়ে যে আফগানিস্তান দখল করা যে ইংরেজদের পক্ষে বা মধ্য এশিয়ার সঙ্গে যে ব্যবসায়িক জিনিসগুলো যে ক্ষতিগ্রস্ত হতো সেটা তো ছিল। এবং মূলত সেই উদ্দেশ্যে কোনো না কোনোভাবে যদি কৌশিক যুদ্ধ না হতো, পরবর্তীকালে কোনো না কোনো অজুহাতে কিন্তু পাঞ্জাব ইংরেজরা জয় করতো, কারণ এর দ্বারা ইংরেজদের একটা অদূরবর্তী ভবিষ্যতে আফগানিস্তান জয় এবং মধ্য এশিয়ার ওপরে একটা যে কন্ট্রোল, সেটার কিন্তু একটা নীতি ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।